এটা আচ্ছা। হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্টারের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 আর কি। ঠিক আছে। অধ্যায়ের নাম হচ্ছে তোমার কি, তরঙ্গ বা ওয়েভ। আর হচ্ছে তোমাদের লিয়াদের হচ্ছে চ্যাপ্টার 7 আর কি, 7ম অধ্যায়। ঠিক আছে। তো তরঙ্গ জিনিসটা কি আমাদের এটা বুঝতে হবে, বা ওয়েভ জিনিসটা আসলে কি। এটা আসলে কিছুই না, তোমার হচ্ছে মানে এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে শক্তির আর কি ট্রান্সফার হয় আর কি। হ্যাঁ, মানে ওয়ান প্লেস থেকে অনাদার প্লেস হচ্ছে এনার্জি ট্রান্সফার হয় যে মিডিয়ামে, সেটাই হচ্ছে তরঙ্গ। কিন্তু এই মিডিয়ামের যে পার্টিকেল গুলো আছে এগুলা কি হয় না, মিডিয়ামের পার্টিকেল গুলা হচ্ছে আহ, ওইগুলো স্থায়ী পরিবর্তন হয় না। আমি একটু চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে করো এখানে একটা দড়ি আছে, ঠিক আছে, দড়িটা হচ্ছে আহ এখানে বাঁধা আছে। ঠিক আছে। কেউ যদি মনে করো আহ এখান থেকে হচ্ছে একটা মানুষ হাত দিয়ে হচ্ছে দড়িটাকে ঝাঁকুনি দিল, তাহলে কি দড়িটা এরকম হয়ে যাবে না? এই যে এরকম 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 হয়ে যাবে না? বুঝছো? কেউ যদি হাত দিয়ে দড়িটা ঝাঁকুনি দিলে দড়িটা এরকম হয়ে যাবে না? স্ট্রেট লাইন থেকে হুম। এরকম হয়ে যাবে। তাহলে দেখো দড়িটা কিন্তু যে দড়িটার ভিতরে যে অণুগুলো আছে বা পরমাণুগুলো যে আছে, এগুলো কিন্তু স্থান পরিবর্তন করতেছে না। ঠিক আছে। দড়ির কণাগুলো কি স্থান পরিবর্তন করে না? করে না। হুম। বা ইংলিশে বলে যে, পরমাণুগুলো কি পার্টিকেল? হ্যাঁ হ্যাঁ বলতেছি, পার্টিকেল গুলা কিন্তু আহ মুভ হচ্ছে না এখানে। ঠিক আছে। পার্টিকেল গুলো মুভ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, এখানে যদি মনে করো তুমি একটা প্লেট বসাই দাও, মনে করো এখানে একটা প্লেট আছে, হ্যাঁ, তো কিছু একটা বসাই দাও, সে কি এই যে আহ, এই বরাবর যাওয়া শুরু করবে কি প্লেটটা। অর্থাৎ এই যে তোমার এই প্লেটটাকে মনে করো এনার্জি, তো এনার্জি এখান থেকে এখানে চলে যাবে, এনার্জি কিন্তু ট্রান্সফার হচ্ছে, কিন্তু পার্টিকেল কিন্তু কি মুভ হচ্ছে না। বুঝছো বিষয়টা? অর্থাৎ আহ, এমন একটা প্রসেস যে প্রসেসে হচ্ছে তোমার এনার্জি ট্রান্সফার হয়, কিন্তু পার্টিকেলের মুভ হয় না আর কি। তো সংজ্ঞাটা তাহলে আমরা কি লিখতে পারি? আহ, আমরা ডেফিনেশন যদি লিখি, আমি নোট করছিলাম তো ওইটাই দেখাচ্ছি। দেখো, তরঙ্গ, হ্যাঁ, তরঙ্গ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ী পরিবর্তন ঘটে না, শুধু কম্পন হয়, মানে কাঁপাকাঁপি করে। ঠিক আছে। আর ইংলিশে বললে হবে, ওয়েভ ইজ এ প্রসেস বাই হুইচ এনার্জি ইজ ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, বাট দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ডো নট পার্মানেন্টলি চেঞ্জ দেয়ার পজিশন, দে অনলি ভাইব্রেট। বুঝছো বিষয়টা? ইয়া ডেফিনেশন কোনো সমস্যা আছে? না, বুঝছি। মাইশা? ওকে। বুঝছি। তোমার কথা আটকে আটকে আসতেছে আর কি, আবার একটু বলবা? তোমার কথাটা আটকে আটকে আসতেছে। আপনার কথাটাও তো। আমার কথা কি আটকে আটকে আসতেছে? হুম। ঠিকই তো আছে আমার এই যে, স্পষ্ট আসতেছে। ও, আমি দাঁড়াও একটু চেক করে নি আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। তোমার কথা ঠিকই আসতেছে আমার এই যে, স্পষ্ট আমার আসতেছে। কথা ঠিকই তো আসতেছে। তুমি একটু রিজয়েন হও তো, অফ করে আবার জয়েন হও।
আচ্ছা, তো এটা অনেক সময় কিরকম হয় জানো, মানে এটাকে যেটা দেখাইলাম, এই যে এরকম এরকম ভাবে হচ্ছে তরঙ্গগুলা আহ, যাচ্ছে। আর একটা প্রসেস হচ্ছে তরঙ্গগুলা এরকম 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 সংকোচন প্রসারণ হয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে উপর নিচ, ঠিক আছে, উপর নিচ ভাইব্রেট হচ্ছে আর কি। আর এটা হচ্ছে তোমার সামনে পিছনে ভাইব্রেট হচ্ছে, দুইটাই হচ্ছে ভাইব্রেট, হচ্ছে ভাইব্রেট হয়ে হয়ে জিনিসটা যাচ্ছে আর কি। তো একটু পরে আমরা এগুলার বিস্তারিত ব্যাখ্যা করবো আর কি। তো এগুলার উদাহরণ হিসেবে কি বলা যায়, তরঙ্গের যে উদাহরণ বা এক্সাম্পল, এটা উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে কি বলা যায়, এক নম্বর এক্সাম্পল সেটা হচ্ছে তোমার যদি আমরা পানিতে ঢিল ছড়ি, মনে করো একটা পুকুর, এই পুকুরে পানি আছে, যদি আমরা পানিতে ঢিল ছুড়ি তাহলে এখান থেকে একটা কি আহ তরঙ্গ ভাইব্রেট হয়ে চতুর্দিকে ছড়ায় পড়বে আর কি, একটা উদাহরণ। তারপরে যখন কথা বলি, হ্যাঁ, যখন কথা বলি তখন কি হয়, মানে কোনো একটা মানুষ যখন কথা বলে তার মুখ থেকে ভাইব্রেট হয় আর কি, মুখের যে ভোকাল কর্ড এখান থেকে ভাইব্রেট হয়ে শব্দ শব্দ কি আহ আরেকজনের কানে যায় পৌঁছায় আর কি। ঠিক আছে, এই মানুষের কানটা বেশি বড় হয়ে গেছে। তো 3 নম্বর উদাহরণ কি, স্প্রিং কে যদি সংকুচিত প্রসারিত করি তাহলেও হচ্ছে তোমার কি আহ ভাইব্রেশন উৎপন্ন হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি। মাইশা, এখন কি মানে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? আচ্ছা, কেটে কেটে আসতেছে, মোটামুটি শুনতেছি। মোটামুটি শুনতেছো, তাহলে নেটওয়ার্কের কোনো সমস্যা? আচ্ছা, ভাব, পরে তো রেকর্ড থাকবে, রেকর্ড গুলা চালিয়ে দেখতে পারো আর কি। আচ্ছা স্যার, পরে রেকর্ড। আচ্ছা, তো এখন তরঙ্গের আমরা ডেফিনিশন দেখবো, হ্যাঁ, সরি ডেফিনিশন দেখলাম, এখন আমরা ক্লাসিফিকেশন দেখবো আর কি। তরঙ্গ হচ্ছে মিডিয়ামের উপর ভিত্তি করে, মিডিয়ামের উপর নির্ভর করে হচ্ছে তোমার, বা মাধ্যমের উপর নির্ভর করে হচ্ছে তোমার তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কি যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে তোমার কি তাড়িত চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, বা এগুলোর ইংলিশ নাম হচ্ছে তোমার কি মেকানিক্যাল ওয়েভ, এটার নাম হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এই যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কি হয়, মাধ্যমের প্রয়োজন হয় আর কি, মাধ্যমের প্রয়োজন হয়। আর এটার জন্য কি মাধ্যমের প্রয়োজন নাই, ঠিক আছে, অর্থাৎ এটা অবশ্যই আমাদের কি লাগবে, মিডিয়াম লাগবে। আর এখানে মিডিয়াম লাগবে না। তাইলে আমরা কি সংজ্ঞা দিতে পারি, সংজ্ঞা দিতে পারি হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গের সংখ্যা হচ্ছে তোমার যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হয় কি যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হয় আহ তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কইছিল তখন? ওই তো বাইরে গেছিলাম আর কি। এখন শুরু করে দিবেন, বুঝি নাই তো। হুম, মনোযোগ হওয়া ক্লাসে এখন, একটু আগে হচ্ছিল উচিত ছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলতে পারি, যে তরঙ্গের জন্য আমাদের কি মাধ্যমের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের কি যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না ওটাকে বলা হয় আমরা তাড়িত চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আহ আমি যে নোটটা করছি ওইটা সংজ্ঞাটা দিয়ে দিই, তাহলে হয়তো একটু ক্লিয়ার
হবে। এই দেখো, যান্ত্রিক তরঙ্গ মেকানিক্যাল ওয়েভ, এটার জন্য অবশ্যই কি হবে আমাদের, একটা মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যমটা কি হবে? কঠিন, তরল, বায়বীয়, যে কোনো জিনিস হতে পারে আর কি। ঠিক আছে, একে বলা হয় যান্ত্রিক তরঙ্গ বা এ ওয়েভ দ্যাট রিকোয়ার্স এ মিডিয়াম আর কি, যে মিডিয়ামটা সলিড, লিকুইড বা গ্যাস যেটা হতে পারে, এটার কম্পনের জন্য যান্ত্রিক তরঙ্গ। যেমন আমরা যে কথা বলতাছি, ঠিক আছে, পৃথিবীতে যে আমরা কথা বলি, তা কথাটা কিন্তু যে বাতাসের যে মাধ্যমটা আছে, ওই মাধ্যমে কিন্তু ভাইব্রেট হয়। ভাইব্রেট হয়ে আরেকজনের কানে যায় পৌঁছায়, এই ভাইব্রেশনটা। তার যে আহ, কানের সম্ভবত টিম্পেনিক যে কি পর্দা, কি একটা পর্দা আছে, রাফি একটু বলে দাও আর কি, কি যেন একটা পর্দা আছে, ওই পর্দার মধ্যে বাড়ি খায় হয়েছে আমাদের মস্তিষ্কে শ্রবণ অনুভূতি জাগে আর কি। বুঝতে পারছো? তো এই দেখো, এখানে কিন্তু আমাদের ইয়ারের প্রয়োজন হয়, বায়ু মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এই যে শব্দ তরঙ্গ, এটা অবশ্যই কি একটা যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে। এই পৃথিবীর বাইরে যদি মনে করো, যেখানে সব নাই, বাতাস নাই, মনে করো চাঁদ, চাঁদে যদি মনে করো আমি এখানে আছি আর রাফি এখানে আছে, আমরা যদি ইচ্ছা মতো চিৎকার বাইরে কথা বলতেছি, কিন্তু এখানে তো বাতাস নাই, তো আমাদের কি শব্দটা কি রাফির কানে যেতে পারবো না, রাফির শব্দটা আমার কানে আসতে পারবো না। অর্থাৎ আমরা খালি ঠোঁট নাড়া যাবো, আমাদের কেউ কথা কেউ শুনতে পারবো না, কারণ তো সেখানে তাদের কি বাতাস নাই। বাতাস নাই? না, চাঁদে বাতাস নাই। বাতাসটা কোথায়? নাসার পতাকা উড়ে শুনি। না স্যার, পতাকা তো উড়ে কবে উঠছে? নাসা যাতে যখন যায় তখন নাসার পতাকা উড়ে। তাদের মাটিতে পতাকা গাড়ে, ওই পতাকা আবার উড়ে। উম কি জানি, হয়তো জানি না, আমি শিওর ব্যাখ্যা দিতে পারলাম না। না চাইলে তো এটা হইলো না। তাহলে বাতাবাজি করে। তাহলে কারে বিশ্বাস করবো? এই কারা বাতাবাজি করে? নাসা এত বড় এটা বাতাবাজি করে, কারে বিশ্বাস করবো? এটা তো তো এই যে না, ইয়ার এটা না তো হইলো না। ইয়ার না থাকার কারণে কি, চাঁদে ইয়ার না থাকার কারণে, অথবা মহাশূন্য ইয়ার না থাকার কারণে আমরা কি শুনতে পারবো না, একজনের কথা আরেকজন শুনতে পারবো না। অর্থাৎ এখানে মাধ্যম নাই আর কি। তাহলে যান্ত্রিক তরঙ্গটা কি ক্লিয়ার হয়েছে সবার? আপনি sure যাতে বাতাস নাই? হ্যাঁ, চাঁদে বাতাস নাই, আমি শিওর। নাকি এটা খালি মানে বইয়ের পুস্তকের ভিতরে আছে বাস? বাস্তবে আছে হয়তো বাতাস। লিয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। হুম। চাঁদে বাতাস নাই আর কি, আমি জানি। আর এটা অন্য কারণে উঠতে পারে আর কি, পতাকা এটা শুধুমাত্র বাতাসে থাকলে যে উড়বে এমন না, সম্ভবত। আমি কি ভুল ক্লাসে ঢুকে থ্রাস্ট পড়ছি? আপনি কাকে পড়াইতেছেন? থ্রাস্ট ভেলোসিটি এটা। হ্যাঁ। না না, তুমি ঠিক ক্লাসে আসছো, আসছে হচ্ছে তোমাদের সাথে আরেকটা বিএসসি কম্বাইন করছে তো, ঠিক ক্লাসে আসে তুমি, সমস্যা নেই। লিয়া হচ্ছে তোমার বোন, লিওনের বোন আর কি, ও ক্লাস 10-এ পড়ে। ও ইন্টারে পড়া পড়তেছে কেন? ইন্টার না, অ্যাকচুয়ালি এই পড়াগুলো ক্লাস 10-9-10-এ পড়া আর কি, আমি যেগুলো আজকে পড়াবো অনেকটা, এই জন্য ওদের ভাবলাম। 24 তারিখে পরীক্ষা? আহ ও নিউ 10, ওল্ড 10 না। ও আচ্ছা। তো এই হচ্ছে তোমার বিষয়। এরপর আসো তোমার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আসলে কি, এটা একটু বোঝার বিষয়। তো এই ওয়েভের জন্য আমাদের কি হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না আর কি। ঠিক আছে, এটা কেন মিডিয়ামের দরকার হয়, এটা হচ্ছে মিডিয়াম ছাড়া আগাইতে পারে। কেমনে আগাইতে পারে? দেখো, এখানে যেহেতু বলছে ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তরঙ্গটা। মনে করো এই বরাবর হচ্ছে মনে করো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এই বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে।
আর ঠিক তার লম্ব বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এটা বড় ক্লাসে উঠলে আর বুঝবা ভালো। এই 90 ডিগ্রি বরাবর হচ্ছে তোমার কি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। অর্থাৎ এটা এ বরাবর এ বরাবর এ বরাবর, ওই বরাবর ওই বরাবর এই বরাবর। হুম। লালটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো, এই যে এটা আর এটার মধ্যবর্তী কোণ কোন 90 ডিগ্রি না? দেখো, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি কিন্তু। বোঝা যাচ্ছে? এটা কি বুঝতে পারতেছো? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। লিয়া, এটা বুঝছি। রাফি, হ্যাঁ, বুঝতে পারতেছি। ওকে। তো এই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ঠিক তার লম্ব বরাবর, মানে দুইটা লম্ব বরাবর, শুধু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মানে দুইটার একসাথে লম্ব বরাবর। এই তাহলে আর একটা ফিল্ড হচ্ছে এদিক বরাবর না? দেখো তো, এই যে এই দুইটার, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই বরাবর, মানে এই বরাবর যদি মনে করো ওয়াই থাকলো, হ্যাঁ, এই বরাবর যদি জেড থাকলো, তাহলে এক্সটা এই বরাবর হবে না? তাহলে এই বরাবর হচ্ছে তোমার কি আলোর বেগ হবে আর কি। ঠিক আছে? অর্থাৎ আলোটা ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে করে সামনে আগায় আর কি। তো এখানে কোনো আমাদের মাধ্যমে প্রয়োজন হয় না আর কি। বুঝছো? এটা মানে আমি ইন শর্টে বলে দিচ্ছি, তো এই জন্য একটু কঠিন লাগতে পারে আর কি। মানে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দুইটা গঠন করে করে হচ্ছে সামনের দিকে কি যায়, আলো যায় আর কি। এবার এটা, এটা তো খেয়াল করছো নিশ্চিত, যে যেখানে ম্যাগনেট উৎপন্ন হয়, হ্যাঁ, তার পাশাপাশি কি তার লম্ব বরাবর কারেন্ট উৎপন্ন হয়। আবার যেখানে কারেন্ট উৎপন্ন হয় তার লম্ব বরাবর কি হয়, ম্যাগনেট উৎপন্ন হয়। এবং এই ম্যাগনেট এবং কারেন্টের দুইটা ঠিক লম্ব বরাবর হচ্ছে তোমার কি আহ আহ, আলো যায় আর কি। ঠিক আছে? অর্থাৎ এই তরঙ্গের জন্য আমাদের কি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এখানে মাধ্যমটা মানে হিসেবে কাজ করে বিদ্যুৎ এবং চৌম্বক দুইটা ক্ষেত্রটাই মাধ্যম হিসেবে কাজ করে। কোনো কোশ্চেন থাকলে বলো। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। নাহলে সামনে আগাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ধরে নিলাম তোমাদের দুইজনে দুইজনে বুঝছো তোমরা। তো তাহলে এটার সংজ্ঞাটা কি বলতে পারি আমরা? সংজ্ঞাটা বলতে পারি হচ্ছে যে, যে তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অথবা বৈদ্যুতিক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র আহ চৌম্বক ক্ষেত্র পর্যাবৃত্ত আন্দোলন স্থানান্তরিত হয়, তাকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলা হয়। আর যদি ইংলিশে বলো তাহলে এ ওয়েভ দ্যাট ডাজন্ট রিকোয়ার এ মিডিয়াম to propagate, in which the electromagnetic field undergo perpendicular oscillations while propagating is called electromagnetic wave। মানে হচ্ছে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড দুইটাই হচ্ছে তোমার কি পারপেন্ডিকুলার ভাবে থাকবে, এবং আহ, যে ওয়েভটা যাবে সেটা হচ্ছে তোমার এই দুইটার সাথে পারপেন্ডিকুলার লেভেল আগাবে আর কি। যেমন এক্সাম্পল হচ্ছে আলো তরঙ্গ, গামা রশ্মি তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, সবগুলাই হচ্ছে তোমার কি আলো চালিত চুম্বক তরঙ্গের উদাহরণ। ঠিক আছে?
ওকে, এখন তাহলে এটা গেল হচ্ছে মিডিয়ামের বেসিসে। হ্যাঁ, এই মিডিয়ামের বেসিসে হচ্ছে তোমার কি তরঙ্গের প্রকারভেদ। এখন আমরা দেখব আহ, মানে আরো দুইটা প্রকারভেদ আমরা দেখব। সেটা হচ্ছে তোমার কি কিসের ভিত্তিতে, কম্পনের সাথে, কম্পনের দিকের সাথে আহ, তোমার হচ্ছে গমনের দিকের ডিরেকশনের হিসেবে। ঠিক আছে, যেমন একটা তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আরটাকে বলা হয় অনুদৈর্ঘ্য। তো এই অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য এই জিনিসটা আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। অনুপ্রস্থ, আর একটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য। ঠিক আছে, এই দুইটার বেসিক যে পার্থক্যটা সেটা দেখতে হবে। দেখো, অনুপ্রস্থটা চিন্তা করি আমরা। অনুপ্রস্থ তরঙ্গের হচ্ছে আহ এইভাবে এইভাবে যায় আর কি। ঠিক আছে, অর্থাৎ এটা কম্পনটা কি উপর নিচে হয় আর কি। এই যে উপর দিকে হয়, উপর দিকে হয়, আবার নিচের দিকে হয়। ঠিক আছে, এই যে উপর দিকে হয়, তাহলে কম্পনের দিকটা হচ্ছে কি উপরের দিকে। হুম, তাহলে কম্পনের দিক কি, কম্পনের দিক যে উপরের দিকে অথবা নিচের দিকে। ঠিক আছে, আর হচ্ছে আহ, গমন দিক মানে হচ্ছে শক্তি ট্রান্সফার কোন দিকে ট্রান্সফার হচ্ছে, শক্তি কিন্তু এদিক দিয়ে ট্রান্সফার হচ্ছে। মানে যদি এখানে একটা বাটি বসাই দাও, তো দেখবে বাটিটা হচ্ছে এইভাবে 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 চলে যাবে আর কি, মানে এদিক বরাবর চলে যাবে। ঠিক আছে, তাহলে গমনের দিক হচ্ছে তোমার কোন দিকে, বা শক্তি বলো, শক্তি এনার্জি। ঠিক আছে, এনার্জি গমনের দিক হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে এনার্জির দিক। আর কম্পনের দিক হচ্ছে তোমার কি এদিকে। তাদের মধ্যবর্তী কত অ্যাঙ্গেল কত, তাহলে কত হইলো, তাহলে লিয়া বলো। এই ফ্রিকোয়েন্সি মানে কম্পনের দিক এবং এনার্জির দিক মধ্যবর্তী হবে না? অ্যাঙ্গেল কত হইলো? হ্যাঁ, 90 ডিগ্রি। গুড। মধ্যবর্তী দিক হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে তরঙ্গের কম্পনের দিক এবং এনার্জির দিক অথবা গমনের দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। গুড। এই অনুপ্রস্থ তরঙ্গের ইংলিশ নাম হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি, তোমার কম্পনটা উপর নিচে হবে না, কম্পনটা হচ্ছে সংকোচন প্রসারণ হবে আর কি। এইভাবে যাবে, কিছুক্ষণ সংকোচন হবে, আবার কিছুক্ষণ প্রসারণ, আবার কিছুক্ষণ সংকোচন, আবার কিছুক্ষণ প্রসারণ। অর্থাৎ সংকোচন এদিক দিয়ে হচ্ছে, অথবা এদিক দিয়ে হচ্ছে, বা প্রসারণ এদিক দিয়ে হচ্ছে, এদিকে এদিক দিয়ে হচ্ছে। আর গমনের দিকও কি এদিকে। তাহলে সংকোচনের দিক এদিকে, গমনের দিকে এদিকে, দুইটা সেম দিকে হয়ে গেল না? হ্যাঁ। অর্থাৎ তারা কি, তাদের অ্যাঙ্গেল হচ্ছে তোমার কি, হয় 0 ডিগ্রি নইলে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা কখন পসিবল হয়, যখন হুম। হচ্ছে কি সমান্তরাল থাকে, তাই না? আর এটা হচ্ছে হুম। তোমার কি সমকোণ, এটা হচ্ছে সমকোণ। অর্থাৎ এখানের যে কম্পনের দিক, উম, কম্পনের দিক আর হচ্ছে তোমার কি এনার্জি, এনার্জি গমনের দিক, দিক একই। ঠিক আছে, অথবা ভিন্ন, ভিন্ন হইতে পারে, একই অথবা ভিন্ন, কিন্তু 0 অথবা 180 অর্থাৎ সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি না যে যে তরঙ্গের কম্পনের দিক এবং গমনের দিকের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, অথবা তারা পরস্পর সমান্তরাল, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, এটা বলা যায়। এটাকে যেহেতু লম্ব লম্ব বরাবর মানে হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই ইট বরাবর কাজ করতেছে, তো এই জন্য এটার নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ বলা হয়। ঠিক আছে, অথবা লঙ্গিটুডিনাল ওয়েভ, এটা বলা যায় আর কি।
বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এগুলো ডেফিনেশন গুলো একটু আমরা দেখি। রাফি, এগুলো কি বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এগুলো বুঝতে পারছি। এগুলা নর্মাল পড়া, কিন্তু একটু বেশি করে পড়া আছে, ঠিক আছে, দুইটা মিলাই ছিলে। আমি আমি নিজেও অনেক সময় এগুলা ক্লিয়ার ছিলাম না আর কি। এই নোট গুলা কি নিজে লেখা বানাইছেন? হ্যাঁ, এটা নিজেই বানাইছি আর কি, মেনলি 9-10 এর জন্য তো। এতদিন তো বই থেকে দিতেন, আবার দেখি লেখালেখি শুরু করছেন, এই জন্য বললাম। যদিও লেখা কিন্তু তো ঠিকই লেখছেন, কিন্তু কোশ্চেনের মধ্যে কি লেখেন কিছু তো বুঝিনি। তুমি কোনটা বুঝো না আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, ক্লাসের সামনে দেখবো না। আমিও বুঝতে পারছি না। সবগুলো স্পষ্ট কথা সুন্দর করে কষ্ট মষ্ট করে লিখলাম, আর তুমি কেউ বুঝো না। এটাই তো বুঝতেছি না, কি লেখলেন। আচ্ছা দেখো, অনুপ্রস্থ তরঙ্গটা এই যে, যেটা বললাম আর কি, কম্পনের দিক এবং গমনের দিক লম্বভাবে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। ঠিক আছে, ইংলিশেরটাও লিখতে পারো, এই যে পারপেন্ডিকুলার এট দ্য ডিরেকশন অফ ওয়াইভ প্রোপাগেশন, আর হচ্ছে মিডিয়া ভাইব্রেশন। ঠিক আছে, ট্রান্সভার্স ওয়াইভ বলে। তারপরে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, এটা হচ্ছে কম্পনের, কণার কম্পনের তরঙ্গে গমনের সমান্তরাল হয় আর কি। আগেটা হচ্ছে তোমার কি লম্ব হয়, এটা সমান্তরাল, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে বা লম্বিক তরঙ্গ বলে। হ্যাঁ, তা তাহলে দেখো এই যে এটা সমান্তরাল ভাবে হচ্ছে তোমার কি আগাবে। ঠিক আছে, আগেরটা ছিল আমাদের কি, আগেরটা হচ্ছে কম্পনের দিক এবং তরঙ্গের গমনের দিক দুইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি ছিল এখানে, এই যে 90 ডিগ্রি ছিল। এদিকে হচ্ছে তোমার কর্ণাটক গমনের দিক, এদিকে হচ্ছে তোমার কম্পনের দিক। ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখো কমনের দিকে ওইদিকে, তরঙ্গের কম্পনের দিকে ওইদিকে। ঠিক আছে, দুইটা হচ্ছে তোমার কি সমান্তরাল ভাবে থাকবে। ঠিক আছে, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আশা করি এটুক বুঝছো। আচ্ছা, তো আরো কিছু দেখি আমরা, ডিফারেন্স কিছু আছে। কিছু ডিফারেন্স গুলো দেখে ফেলি। এর কি ঝাপসা আসে নাকি বোঝা যায়? দেখো তো। বুঝা যাইতেছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার পার্থক্য আর কি, ও যে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে যে পার্থক্য, এটা আমি জাস্ট লিখছি আর কি। যে যে তরঙ্গের গমনের দিকের সাথে কম্পনের দিকের, হ্যাঁ, অ্যাঙ্গেল থাকবে কত, লম্ব বা 90 ডিগ্রি, এটা থাকবে সমান্তরাল। হ্যাঁ, ইংলিশ লিখছি সাথে। কণার গতি থাকবে কি উপরে নিচে বরাবর আর কি। এই অনুপ্রস্থ তরঙ্গ আমরা কি, এই যে উপর নিচে বরাবর থাকে না, সরি এরকম না তো, এই যে উপর নিচ, উপর নিচ, এরকম ভাবে কি হচ্ছে কি আমার কি কম্পন গুলা হয়। আর হচ্ছে অনুদৈর্ঘ্য গুলাকে কি হয়, সামনে পিছে সামনে পিছে। ঠিক আছে, এবার এদিক 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 এদিক, কম্পনের দিকগুলো এই ব্যবহার হয় আর কি। আর এগুলা ঘা- গঠন কি, গঠন হচ্ছে তোমার শীর্ষ ও খাত থাকে আছে, এইটা একটু বোঝা দরকার। এটা মনে করো প্রস্থ তরঙ্গ, তাহলে যে এটাকে বলা হয় শীর্ষ। ঠিক আছে, সবচেয়ে বড় পয়েন্ট যেটা আছে শীর্ষ, আর এটাকে বলা হয় খাত। এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তোমার কি তরঙ্গ
হাত। ঠিক আছে। তো শীর্ষ এবং কি আমাদের খাত থাকবে। আর এখানে থাকবে কি সংকোচন এবং প্রসারণ। তো এখানে দেখো, এই যে স্প্রিং এর চিন্তা করো, এখানে সংকোচন এবং প্রসারণ থাকবে আর কি। ঠিক আছে। এক চিত্র হচ্ছে এটা এরকম। উদাহরণ হচ্ছে পানি তরঙ্গ, আলোক তরঙ্গ, তড়িৎ তরঙ্গ, এই সবগুলো হচ্ছে তোমার তরঙ্গ উদাহরণ। আর তোমার স্প্রিং, তারপর শক, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ আর কি। বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝছি। এই আমার ছাত্র দুইটা কি অবস্থা? লিওন, তুমি তো মাত্র ঢুকলা, যদি এগুলো পারার কথা। রাফির কি অবস্থা? আমি আছি তো। এই লিওনা ঢুকছিল, গেলে কই? হ্যাঁ, ক্লাস থেকে বের হয়ে গেছে গা। ও, গেলিগা। কি জানি হে নাকি তা পারে না কি করবো জানি না তো। পারে একটু পরে না পারার শুরু হইব, তখন কি করবো? হ্যাঁ, বুঝতেছে না যে আমার সাথে হে যে ক্লাস করতেছে এই জন্য। হায় হায়। ঠিক আছে, একটু পরে কোডিং ক্লাস যখন শুরু হইব তখন বুঝবো ঠেলা। ওকে। সূত্র টুত্র এগুলা কি পড়াছেন আগে নাকি শুরু করেন নাই? আরে না, থিওরির মধ্যে আছি আমরা। ও, সত্যি। তাইলে কি ওই যে স্থির তরঙ্গ তারপর অগ্রগামী এগুলা কি সব শেষ? না না না, অগ্রগামী তো স্টার্ট করি নাই, অগ্রগামী তো 90 সিলেবাসে নাই। লেয়ারে বিদায় দিয়া তারপর অগ্রগামী স্টার্ট করবো আমরা। ভাবছিলাম মনে একটু মিস। তাহলে দেখো, এই যে যান্ত্রিক তরঙ্গ এবং তারের চৌম্বক তরঙ্গ কিছু পার্থক্য দিছে আর কি, এগুলো একটু পড়ে নিও কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো। ও, আমরা একটা কাজ করি, সরাসরি স্লাইডটা দেখাই আবার। আচ্ছা, এটা পরে আমি দিয়ে দিব তোমাদের, হ্যাঁ, স্লাইডটা। সমস্যা নেই, চিন্তা করো না। তরঙ্গের যে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। তরঙ্গ মানে হচ্ছে এটা অবশ্যই ভাইব্রেশন হতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই কি হয়, কাঁপাকাঁপি করে আর কি, স্পন্দন হয়। এটা উপর নিচে হতে পারে, সামনে পিছনে হতে পারে, ঠিক আছে। সংকোচন প্রচন্ড হবে অথবা উপর নিচে হবে আর কি। তরঙ্গ হচ্ছে প্রবাহের সময় সবসময় কণাগুলো নিজের অবস্থান থেকে শুধু কাঁপতে থাকে, কিন্তু তরঙ্গের সাথে সামনে এগিয়ে যায় না। ঠিক আছে, এরকম। আর তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি শক্তি সঞ্চালন করে, মানে এনার্জি ট্রান্সফার করে আর কি। ঠিক আছে। অর্থাৎ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি শক্তি ট্রান্সফার করে, কিন্তু নিজেরা কি হয় না, নিজেরা ওই জায়গা থেকে সরে না। এবং এই শক্তি ট্রান্সফার যে মানটা, সেটা হবে তার বিস্তারের বিস্তার স্কোয়ার। ঠিক আছে। শক্তি প্রবাহের শক্তি, এটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আচ্ছা, ভেলোসিটি, সব তরঙ্গের একটি নির্দিষ্ট বেগ থাকে, যা ওই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো সব তরঙ্গের একটা বেগ থাকে, ওটা মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে। যেমন বাতাসে শব্দের বেগ একটা থাকে, পানিতে আবার শব্দের বেগ অন্যরকম হয় আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে মাধ্যম ওয়াইজ ডিপেন্ড করে আর কি। তারপরে প্রতিফলন এবং প্রতিসরণ। ঠিক আছে। শব্দের কি, শব্দ হচ্ছে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আর কিছু অংশ কি বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফেরত আসে, এটাকে বলা হয় প্রতিফলন। সরি, শব্দ না, সরি, তরঙ্গ। তরঙ্গ হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, কিছু অংশ ফেরত আসে এবং কিছু অংশ, এই জিনিসটা এইভাবে আমি একটু ব্যাখ্যা করি নিচে, যেখানে তো দিচ্ছি। মনে করো এখানে একটা
এটা হচ্ছে ফার্স্ট মিডিয়াম, এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম, ঠিক আছে। তখন তরঙ্গ হচ্ছে এইভাবে যায় পড়তেছে, পড়লে পরে এই প্রথম মাধ্যমে আবার কি ফেরত আসছে। প্রথম মাধ্যমে যেটা ফেরত আসবে এটাকে বলা হয় কি প্রতিফলন। আর দ্বিতীয় মাধ্যমে যখন যাবে একটু বেঁকে যাবে, হ্যাঁ, যদি এটা ঘন হয় তাহলে অবিলম্বের দিকে বেঁকে যায়, এটাকে বলা হয় কি প্রতিসরণ। ঠিক আছে, এই যে এখানে বলছি আর কি। পরিপাতন তরঙ্গের হ্যাঁ হ্যাঁ কি? তরঙ্গের পরিপাতনও তো ঘটে। হ্যাঁ, পরিবর্তন নামে আস্তে আস্তে আপাতত আমরা প্রতিফলন প্রতিসরণ দেখতেছি, যে এখানে ফার্স্ট মিডিয়াম এখান থেকে আসবে এখানে ফেরত যাবে, ফার্স্ট মিডিয়াম ফেরত যাবে, এটা বলা হয় প্রতিফলন। ফার্স্ট মিডিয়াম থেকে আবার কি সেকেন্ড মিডিয়াম যখন যাবে এটা বেঁকে যাবে, সেটাকে বলা হয় কি প্রতিসরণ। ঠিক আছে, সেকেন্ড মিডিয়ামে। তো এই আহ, এখানে এটা বলছে আর কি। আর উপরিবর্তন যেটা বলতেছি এটা হচ্ছে তোমার কি তরঙ্গ যোগ হওয়া, যোগ হওয়াকে বলা হয় কি উপরিপাতন। ঠিক আছে, মানে হচ্ছে তরঙ্গ যদি তরঙ্গ যখন একই বিন্দুতে এসে মিলিত হয় তখন তো একে অপরের উপর উপরিপাতন হয়। মনে করো, যদি চিন্তা করো এখানে, মনে করো এখানে একটা তরঙ্গ আছে, হ্যাঁ, এটার বিস্তার হচ্ছে তোমার কি 5। তো এখানে আর একটা তরঙ্গ আছে, এটা হচ্ছে 5, ঠিক আছে। তো এই দুটো যোগ করে যে নতুন একটা তরঙ্গ সৃষ্টি হবে, দুইটা মনে করো একসাথে আসে একীভূত হয়েছে, তাহলে এটার একটু বড় হয়ে যাবে আর কি। তো এটার বিস্তার হয়ে যাবে কি 10, আর দুইটা যোগ হয়ে কি বিস্তার 10 হয়ে গেছে। এটা কেন হয়েছে দেখো, এটা কিন্তু পজিটিভ শুরু থেকে হয়েছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ সাথে মিলে গেছে, এটা পজিটিভ, এটা পজিটিভ সাথে মিলে গেছে। যদি এরকম হইতো, এটা পজিটিভ, এই অংশ হচ্ছে পজিটিভ 5, আর এর পরেরটা হচ্ছে তোমার নেগেটিভ দিয়ে শুরু হইতো, তো এখানে হচ্ছে মনে করো -5, এটা আবার +5, এখানে কিন্তু আবার -5। তো এই যে 5, +5 এবং -5 দুটো মিলে কি হয়ে যাবে, এটা স্ট্রেট লাইন হয়ে যাবে আর কি, অর্থাৎ একটা একটাকে ভেনিশ করে দিবে। বুঝছো এটা কি বললাম, হ্যাঁ, বুঝছি। রাফি? রাফি উপরের কথাটা কি বুঝছো? আচ্ছা, আশা করি আমরা বুঝছে রাফি, রেসপন্স করছে না। এরপর আসো তরঙ্গ সংশ্লিষ্ট তোমার কিছু। ক্লাসে হ্যাঁ বলো। তোমার ক্লাসের সময় সবাই মনে হয় ঘুমা। মনে হয় বোরিং পড়ায় আর কি অনেক, ক্লাস এই জন্য হচ্ছে ঘুমায় পড়ে সবাই। কি বলতেছিলে বলো। তুমি ঘুমায় পড়লা? ঠিক তো বলি না কেউ। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা আরো কিছু জিনিস পড়ি। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ, এতক্ষণ পর তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি পড়লাম আর কি, সরি তরঙ্গ ক্যারেক্টারিস্টিক্স পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। যেমন প্রথমে আসি, এই লিওনার্ডি বলো জয়েন হইতে, এগুলো না বুঝলে পরে সমস্যা। বাইরে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তরঙ্গ, একটা তরঙ্গ আঁকলাম, ঠিক আছে। তো এখান থেকে তরঙ্গ স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই যে পয়েন্ট থেকে তরঙ্গটা স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে 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 যখন এখানে আসলো তখন অর্ধেক সে তরঙ্গটা ফুলফিল করছে, এখানে বি নাম দিলাম। এটা দিয়ে হচ্ছে আবার এখানে আসলাম, এখানে হচ্ছে তোমার কি সি, এখানে হচ্ছে তরঙ্গটাকে আবার নেগেটিভ থেকে আবার পজিটিভে ঢুকতেছে। তাহলে দেখ এ থেকে সিতে এটা কিন্তু একটা পূর্ণ কি স্পন্দন হয়েছে আর কি, এটা কি বুঝছো?
বুঝছি। এ থেকে পূর্ণ স্পন্দন দিচ্ছে, তাহলে এই যে এইটুকু ডিস্টেন্স, এস, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাই হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝছো? অথবা এখানে একটা তরঙ্গ তোমার, আহ, এখানে একটা তরঙ্গ শীর্ষ আছে, এখানে একটা তরঙ্গ শীর্ষ আছে, এইটুক ডিস্টেন্স আমার তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। বুঝছো? অথবা যে এখানে এটা মনে করো নিচে দিকে নামতেছে, তাই না? নিচে দিকে যখন এই পয়েন্টে নামছে, আর একইভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে নিচে দিকে এই পয়েন্টে নামছে, এটা নাম মনে করো দিয়ে দিই, তাহলে এইটুক ডিস্টেন্সটাকেও আমরা কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি আর কি। আর তুমি যেভাবে যাও আর কি, মানে এখানে একটা দশা আছে, দেখো এই দশাটা হচ্ছে তোমার, দশা বলতে অবস্থা বোঝায় আর কি। তরঙ্গটা যাচ্ছে এই যে সর্বোচ্চ বিন্দুতে আসছে, আবার এখানে দেখো এখানে তরঙ্গটা যে উঠতেছে সর্বোচ্চ বিন্দুতে গেছে, অর্থাৎ একই সর্বোচ্চ বিন্দুতে যে দুই বিন্দু উঠছে, ওই দুই বিন্দুর দূরত্ব। অথবা নামার ক্ষেত্রে চিন্তা করো, নামার ক্ষেত্রে যে এদিকে নামতেছে, নামার ক্ষেত্রে হচ্ছে এটাও নামতেছে বিন্দু, এখানে এটাও নামতেছে বিন্দু, তো এটুকু যে ডিস্টেন্স এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে আমরা বলতে পারি সমদশা সম্পন্ন, হুম, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে। ঠিক আছে? একে কি দ্বারা প্রকাশ করা হয়? এই ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আমার এই রূপ। আচ্ছা, এই দশা, এই দশা জিনিসটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? দশাটা আগে বুঝলে তার তরঙ্গ দৈর্ঘ্য বোঝা উচিত ছিল। আচ্ছা যাই হোক, দশাটা একটু বোঝার চেষ্টা করি। দশাটা হচ্ছে তোমার আহ, তরঙ্গের, একটা তরঙ্গের যা যা প্রপার্টি আছে সব প্রপার্টি দিয়ে যদি প্রকাশ করি তাহলে কে বলা হয়? দশা বলা হয়। যেমন মনে করো এন একটা পয়েন্ট আছে, পি পয়েন্ট, এই পি পয়েন্টে কি আর কি আছে? হুম, এই পি পয়েন্টে হচ্ছে তোমার ভেলোসিটি আছে, এই পি পয়েন্টে আমাদের ভেলোসিটি আছে। আবার এই পি পয়েন্ট আবার কি আছে? পি পয়েন্টে হচ্ছে তোমার এটা উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটা দেখবো, মানে ডিরেকশন আছে। হ্যাঁ, পি পয়েন্টে যেতে টাইম আছে, টাইম লাগবে। অর্থাৎ এই পি পয়েন্ট দ্বারা হচ্ছে যা যা বোঝানো হয় সবকিছু মিলায় হচ্ছে যেটা আমরা বুঝি সেটাকে বলা হয় দশা। যদি আমরা তাহলে এটা সংজ্ঞার মাধ্যমে লিখতে পারি, এটা হচ্ছে তোমার তরঙ্গের কোনো নির্দিষ্ট মুহূর্তে কণার কম্পনের যে অবস্থা, কম্পনের অবস্থা বা অবস্থানকে দশা বলে। এই দশাটা কি বুঝছো? বুঝছি। হ্যাঁ রাফি, আসো। জি বলেন। এই তরঙ্গ দৈর্ঘ্য দশা, তারপরে এই যে তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স এগুলো বুঝছো? ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তা দশা পার্থক্য জিনিসটা কি? মনে করি যে পি বিন্দুর একটা দশা আছে, হ্যাঁ, এটাকে না, দশাকে মানে ডেল দ্বারা প্রকাশ করা হয় আর কি। এটাকে মনে করো ডেল পি দ্বারা প্রকাশ করলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। সাইনুর, এই সাইনুর, সাইনুর, কব ভাই, ডেল কিউ, ঠিক আছে? তাহলে এই যে এই দশা, এই দশার সাথে যদি আমরা এটার পার্থক্য বাদ দিয়ে দিই, তাহলে এই পি কিউ হচ্ছে তোমার কি? ডেল
পি কিউ হচ্ছে তোমার দশা পার্থক্য হবে আর কি। অর্থাৎ আহ দুটি কম্পনের অবস্থায় পার্থক্যকে আমরা দশা পার্থক্য বলি। ঠিক আছে, মানে আমরা বলতে পারি তরঙ্গের দুইটি কণার কম্পনের পার্থক্যকে দশা পার্থক্য বলে। আচ্ছা, এরপর আসো বিস্তার। বিস্তার জিনিসটা কি? মনে করেন এটা তরঙ্গ, এটার এ বি সি ডি ই এফ, এটা মনে করো সি। এসি হচ্ছে তোমার সাম্যাবস্থা। ঠিক আছে, এসি হচ্ছে সাম্যাবস্থা। আহ লিয়া বলো তো এখানে তরঙ্গ শীর্ষ কোনটা? শিশু বিয়ারে না? গুড, পি। অর্থাৎ এই সাম্যাবস্থা থেকে এই যে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স এটাকে বলা হয় কি? বিস্তার। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বকে বলা হয় কি? বিস্তার। তরঙ্গের সর্বোচ্চ দূরত্বকে বলা হয় বিস্তার, বা তরঙ্গের শীর্ষ পর্যন্ত দূরত্বকে বলা হয় বিস্তার। পারবা না এটা? হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে এটা লিখলাম না। কম্পাঙ্কটা আমরা, আমি এই সংখ্যাগুলো তোমার নোট করা আছে, আমি নোট খাতাটাও সহ অ্যাড করে দিব স্লাইডের সাথে। তো ওখান থেকে পরে তোমরা নোট করতে পারবে, সমস্যা নেই। আমি আপাতত বুঝাই দিচ্ছি আর কি। কম্পাঙ্ক, কম্পাঙ্ক জিনিসটা আমাদের আহ বুঝতে একটু কারাগার কষ্ট হয়, আমার নিজেরও কষ্ট হইতো। তো কম্পাঙ্ক জিনিসটা পারো কিনা রাফি, একটু বলো তো। কম্পাঙ্ক, ওইটা একটু হ্যাঁ, কষ্ট প্রথম দেখতে সবারই হইতো। এখানে এটা হলো আর কি তরঙ্গের উপর অবস্থিত কোনো একটা কম্পনশীল যদি কণা আমরা চিন্তা করি, তাহলে এই কণাটা হলো গিয়ে আপনার একক সময়ে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করবে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলবে আর কি। গুড। আহ পূর্ণ একটু কম্পন না, পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে না। পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন। আই মিন কেন, কম্পাঙ্ক তো যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তো না, তরঙ্গ এটাই তো সৃষ্টি, কম্পাঙ্ক। তরঙ্গ সৃষ্টি আসলে হয় না অ্যাকচুয়ালি। আহ তরঙ্গ হচ্ছে উৎস সৃষ্টি করে। ঠিক আছে, মানে কম্পাঙ্ক, বুঝে দেওয়া কম্পাঙ্ক হচ্ছে প্রতি প্রপার্টি একটা সেকেন্ডে। অংশ। দেখো, আমি একটু একটু ভিজুয়ালাইজ করি, হ্যাঁ গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করি, তাহলে হচ্ছে জিনিসটা হয়তো একটু ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, দেখো এটা কিন্তু আহ, এই সবুজটা কিন্তু একটা এই সবুজটা কিন্তু একটা পূর্ণ কম্পন, তাই না? তারপরে যদি আমরা এটা এরকম হচ্ছে কেন, এটা আর একটা পূর্ণ কম্পন, তাই না? এটা আর একটা পূর্ণ কম্পন, এটা আর একটা পূর্ণ কম্পন, এটা মনে করো আর একটা পূর্ণ কম্পন। আর এই সব কয়টা পূর্ণ কম্পন হতে টাইম লাগছে তোমার কত? ধরো 1 সেকেন্ড টাইম লাগছে। তাহলে দেখো, একটা পূর্ণকম্পন, দুইটা পূর্ণকম্পন, তিনটা পূর্ণকম্পন, চারটা পূর্ণকম্পন, পাঁচটা পূর্ণকম্পন হয়েছে। ঠিক আছে, তাইলেই এখানে কম্পাঙ্ক কত? 5। বুঝতে পারছো? অথবা
কম্পাঙ্ককে 5 হার্টজ বলা হয় আর কি। বিষয়টাকে বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আবার এর সাথে আমি পর্যায়কালটা লাগাই দিই এড কইরা। পর্যায়কাল হচ্ছে তোমার মানে একটি পূর্ণকম্পন হতে যে সময় লাগে। তাহলে দেখো, উপর চিত্রে চিন্তা করো, এখানে কি 5টি কম্পন হতে সময় লাগে কতক্ষণ? 1 সেকেন্ড না? 5টি কম্পন হতে সময় লাগে কত? 1 সেকেন্ড কিন্তু। তাহলে একটি কম্পন হতে সময় লাগে কত? 1/5 সেকেন্ড, তাই না? এটাই হচ্ছে তোমার কি পর্যায়কাল টি। তাই কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে পার্থক্য বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা এই যে সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি কি এরকম না, টি পূর্ণ কম্পন হতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং একটি পূর্ণ কম্পন হতে সময় লাগে কি 1/f সেকেন্ড, তাই না? এই একটি পূর্ণ কম্পন হতে যে সময় লাগে এটা কিন্তু তোমার কি পর্যায়কাল টি। টি ইকুয়াল টু 1/f লিখতে পারি না? রাফি, বুঝছো এটা? লিয়া? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এই পর্যায়কাল গেল আমাদের। এখন আসি আমরা, ব্যাক আসি, ব্যাক। এই ব্যাক তো আমরা জানি, ব্যাক মানে ব্যাকের সংজ্ঞা কি, এটা হচ্ছে 1 সেকেন্ডে। ব্যাকের সংজ্ঞা কি জানি, বললাম না তো হুট করে। তরঙ্গ একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ব্যাক বলে। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? ব্যাক বলে। ঠিক আছে, একে বি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এখানে কি ব্যাগ থেকে তরঙ্গ ব্যাগ বললে বেশি ভালো হতো না? হ্যাঁ, গুড গুড গুড। তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলা হয়। ঠিক আছে, তাইলে দেখো, হুম, তাহলে মনে করো এই চিন্তা করো, তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন হইলো, মানে এ থেকে একদম সিতে গেল, কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলো তো এখানে? বলতে লেমডা। পারবা? গুড, ল্যামডা। ল্যামডা দূরত্ব অতিক্রম করছে, মানে একটি পূর্ণ স্পন্দনে দূরত্ব অতিক্রম করে ল্যামডা। ল্যামডা মিটার বলতে পারি আমরা। ঠিক আছে, আর আমরা কম্পাঙ্ক জানি কি,
1 সেকেন্ডে যতগুলা অতিক্রম করে আর কি, মনে করো 1 সেকেন্ডে এফটা অতিক্রম করছে আর কি, বুঝছো? তাহলে এফটি হ্যাঁ, পূর্ণ বুঝছি। স্পন্দন দূরত্ব অতিক্রম করে কত? এফ ল্যামডা না? হ্যাঁ, হ্যাঁ, এই এফ ল্যামডা যেতে, এফ ল্যামডা হচ্ছে কি একটা ডিস্টেন্স, ঠিক আছে, বা দূরত্ব। এইটুকু যেতে টাইম কতক্ষণ লাগে বলো তো? 1 সেকেন্ড না? এফ এফ এর মানে কি, হ্যাঁ, 1 সেকেন্ড যতগুলা কি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এফ ল্যামডা যেতে তোমার টাইম 1 সেকেন্ড লাগে না? হুম, তাহলে আমরা কি জানি কি ভেলোসিটি মানে বেগ, বেগ সমান সমান কি দূরত্ব বাই সময়। সময়। তো দূরত্ব কি, দূরত্ব হচ্ছে তোমার কি এফ ল্যামডা, হুম, আর বেগ হচ্ছে তোমার কি বি। তরঙ্গ বেগও বলতে পারি আমরা, তরঙ্গ বেগ বি। আর সময় কি 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখান থেকে আসছে বি ইকুয়াল টু এফ ল্যামডা, এই জিনিসটা আসছে। ম্যাথটা কি বুঝছো? মানে ম্যাথ না অ্যাকচুয়ালি, এটা ডেরিভেশনটা, যে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং বি এর মধ্যে যে সম্পর্ক, বুঝছো এটা? রাফি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আর একটা দেখবো আমরা, পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে এটুকু হচ্ছে তোমার ল্যামডা দূরত্ব। তাহলে দেখো, ল্যামডা পথ পার্থক্যের জন্য, ল্যামডা দূরত্ব মানে পথের জন্য, পথের যেতে দশা পার্থক্য কত হয়? দশা পার্থক্য মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল যায় আর কি। তো এখানে দেখো, এটা যদি আমরা মিলাই, এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে যাবো হচ্ছে তোমার π/2 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার π ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 3π/2 ডিগ্রি, সরি, মানে এখানে হচ্ছে তোমার 270 ডিগ্রি আর কি, আর এখানে 360, ঠিক আছে। মানে বিষয়টা এরকম আর কি, যে যে বৃত্তাকার পথে যদি চিন্তা করি, তো এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে 0, 90, তারপরে নেবো 180, তারপর 270, আবার যায় 360, 360-এ যায় আমরা আবার শূন্য থেকে শুরু করবো আর কি, ঠিক আছে। মানে যত এদিকে যাবো 90 এখানে বাড়তে থাকবো আর কি, বুঝছো? তো মানে এখান থেকে 0 থেকে স্টার্ট হবে, এখানে যায় আমাদের কি 2π শেষ হবে। তাহলে দশা পার্থক্য কত হয়? 2π রেডিয়ান না? ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য 2π হয় না? বুঝছো এটা? বুঝছি। হুম, না বুঝতে বললাম, এটা আমি বুঝাই দিই এবার। ওয়ান পথ পার্থক্যের জন্য কি দশা পার্থক্য কি হবে? 2π/ল্যামডা হবে না? আচ্ছা, এখন যদি আমরা মনে করো চিন্তা করি এক্স এক্স দূরত্বের জন্য, তাহলে কি এক্স এর জন্য পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2π/ল্যামডা ইন্টু এক্স। তাহলে এই যে দশা পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এই ডেল, ডেল ইকাল টু কি লেখা যায়? 2π/ল্যামডা ইন্টু কথা এক্স। কি আটকে আসতেছে? কথা আটকে আসতেছে কি না? আমি তো ফ্লুয়েন্ট শুনতেছি। লিয়া কি শুনতেছো ফ্লুয়েন্ট? আমার কথা কি আটকে আটকে আসতেছে?
শুধু কথা শুনলে পরে বাক্য শুনি না। ও আচ্ছা, ক্লাস তো প্রায় শেষ করে দিব আমরা, কাছাকাছি। সমস্যা নাই। এটা বুঝতে পারছো কিনা এটা বলো। দশ এই তো বলতেছি, এতক্ষণ কি বললেন এটা তো একবার একটা শুনলে আরেকটা শুনলাম না, তাই আটকে আটকে গেল। ও আচ্ছা, তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করি, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হয় 2 পাই। এই লাইনটা বুঝছো কিনা আগে এটা বলো। হ্যাঁ, তাহলে একের জন্য কত, এক্স এর জন্য কত, এক্সটা হচ্ছে তাই তোমার তো এখান থেকে পাই। আমি এইটুকু ডিস্টেন্স ধরলাম, এই পয়েন্টের জন্য তো মনে করো চিন্তা করতেছি। এখানে আবার এটা কি সাই নাকি দিচ্ছেন? এটা হচ্ছে ফাই ফাই। সাই ছিল না, সাই কেন হয়ে গেল? বুঝা গেছে। আচ্ছা। বুঝছো কিনা বলো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকে আর কি। আজকে ক্লাসে শুধু থিওরি ছিল। সামনে ক্লাসে আমরা কিছু ডেরিভেশন করবো অগ্রগামী তরঙ্গের। আহ, ওই ক্লাস ক্লিয়ার করা তোমার করা দরকার নাই, ওটা তোমাদের সিলেবাসের বাইরে। ওই ইন্টারে যারা আছে ওদেরকে পড়াবো আর কি। ঠিক আছে, এখানে শেষ। হ্যাঁ। এখানে শেষ। আজকে ক্লাস 3 দিন থাকে, আমি অনেক পেছাল পারছি মনে গেছে। ভালো লাগতেছে অনেক। তোমাদের আগেও হচ্ছে তোমার দুইটা প্রাইভেট পড়াইছি টানা, এনে তিনটা। সামনের ক্লাস থেকে হচ্ছে মেইন ক্লাস শুরু হবে আর কি আমাদের অগ্রগামী তরঙ্গের। ওকে রাফি, রেকর্ডিং, রেকর্ডিং করেন। প্যাকেট অফ করবো। অফ করেন।